হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ 5 অ্যান্ড বিয়ন্ড। আজকে আমি যার সাথে কথা বলবো তার উইকেটের ঝুলিতে কিছু কিছু বড় বড় নাম আছে। যদি আমি একটা টিমের নাম বলি, ধরেন ইন্ডিয়া, তাহলে রোহিত শর্মা, শিখর ধাওয়ান, KL রাহুল অ্যান্ড সো অন। সো কিন্তু মজার ব্যাপার হইলো, সে প্রথমে লেগ স্পিনার ছিল না, সে ছিল একজন ব্যাটসম্যান। তো আমরা এটার ডিটেলসে আরও যাবো, বাট তার আগে ওয়েলকাম টু দ্য শো বিপ্লব ভাই। থ্যাংক ইউ নাবিল, আশা করি তুমি ভালো আছো। ইনশাল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। ভাই, আমার কথা হইলো অ্যাজ আপনার বিগেস্ট জুনিয়র, আমি আপনারা দেখছি যে আপনি 18 ডিভিশনে 4টা সেঞ্চুরি মারছেন। আমি আপনারা দেখছি আপনি আন্ডার-17 বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, ঠিক আছে, টপ অর্ডারে ব্যাটিং করতেছেন। হঠাৎ করে একদিন আমি টিভি খুলে দেখি বিপ্লব ভাই হচ্ছে লেগ স্পিন বোলিং করছেন ন্যাশনাল টিমে। এটা কেমন হইলো ভাই? এটা আসলে দেখা যাচ্ছে খুব একটা শর্ট স্টোরি না, শর্ট স্টোরির মধ্যে লং স্টোরি এরকম টাইপের। যেমন আমি আন্ডার-18 খেলার পর আন্ডার-19 যখন ওয়ার্ল্ড কাপ খেলি, তারপরে আমি বিকেএসপি প্রথমে মোহামেডান থেকে প্রিমিয়ার লিগ খেলি, ঢাকা প্রিমিয়ার লিগ। ওখানে মোটামুটি পারফরমেন্স হয়, খুব একটা ভালো হয়নি। তারপর বিকেএসপি থেকে আবার প্রিমিয়ার লিগ খেলার আমার অপরচুনিটি আসে, আবার খেলার সুযোগ হয়। তো ওখানে আমি প্রায় 450-র মতো রান করি। তারপর আমি যখন বাংলাদেশ হাই পারফরমেন্স টিমে কল পাই, তো ওখানে অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমি খুব ভালো করছিলাম আর কি। সাইমন হেলমোর ছিল কোচ। তো আমাকে বললো, ওখানে আবার আমার ছোটোবেলার কোচ ছিল ওয়াহিদুল গনি স্যার। তো উনি আমাকে সবসময় ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং করতে বলতো, উৎসাহিত করতো আর কি। তো ওখানে গিয়ে এইচপি ক্যাম্পে গিয়ে আমি যখন ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং করা শুরু করি, তখন আমাকে ওয়াহিদ স্যার বললো, তুমি রেগুলার বোলিং করবা। সাইমন হেলমো বললো, তুমি ব্যাটিংয়ের পাশাপাশি যদি তুমি লেগ স্পিনটা কন্টিনিউ করতে পারো, আমরা আশা করি তোমাকে দিয়ে তোমার কাছ থেকে ভালো কিছু পাওয়া সম্ভব। তারপর আমি ব্যাটিংয়ের পাশাপাশি কন্টিনিউয়াসলি বোলিং করে যাই এইচপিতে। ওখানে বোলিং করতে করতে আমার তখন বাংলাদেশ এই টিমে কল আসে। এই টিমে খেলে আমি, এই টিমে আমার ভালো পারফরমেন্স হয় আফগানিস্তানের সাথে। তারপর আবার সুযোগ হয় শ্রীলঙ্কা ইমার্জিং টিমের সাথে খেলার। সেখানে আলহামদুলিল্লাহ খুবই ভালো বোলিং পারফরমেন্স ছিল আমার। তো এরপর পরে আসলে আমাকে ন্যাশনাল টিমে ডাকা হয়। আমি যখন ফার্স্ট আমাকে ডাকার পরে আমাকে ডাকা হয়েছে। প্র্যাকটিসে গেলাম আমি। প্র্যাকটিসে যাওয়ার পরে ডমিঙ্গো ছিল হেড কোচ। তো ডমিঙ্গো আমার বোলিং দেখে খুব উৎসাহিত হয় আমার প্রতি, যে তুমি বলো, তোমাকে নিয়ে আমরা আশাবাদী। আমি বললাম ঠিক আছে, আমি রেডি আছি। তো এইভাবেই শুরু হয়। দেখা যাচ্ছে যে প্র্যাকটিসের পর 2-3 দিন পরে আমাকে ন্যাশনাল টিমের সাথে কল করা হয় ট্রাই নেশন সিরিজ খেলার জন্য। ট্রাই নেশন সিরিজে গেছে আমি, আসলে আমার ওরকম কোনো এক্সপেকটেশন ছিল না। আমি আসলে বুঝে ওঠার আগে আমি ন্যাশনাল টিমে কল পেয়ে যাই, খেলাও হয়ে যায়। তো যখন জিম্বাবুয়ের সাথে আমার ডেবু ম্যাচে আমি খুব ভালো পারফরমেন্স করি, 4 ওভারে 18 রান দিয়ে 2 উইকেট। ওইখান থেকে আসলে আমার পুরোদমে বোলিংয়ের প্রতি ফোকাস দেওয়াটা আসলে শুরু। আসলে অনেক কিছু বোঝার আগে অনেক কিছু হয়ে গেছে। আলহামদুলিল্লাহর কাছে শুক্রিয়া যে বোলিং যাত্রাটা শুরু হয়েছে ওখান থেকে। ভাই, আমরা ক্রিকেটের একটা কথা বলি না, যে মাঝে মাঝে আমরা বলি না যে যখন কিছু জানতাম না তখনই ভালো হইতো আর কি। অনেকটা ভাই, সো জিম্বাবুয়ের সাথে ডেবিউ হইলো, ভালো খেললেন। আমার কোয়েশ্চেন হইলো যে ভাই, ইন্ডিয়া সিরিজ আপনি খেললেন ইন্ডিয়ার হোমে। তো অবভিয়াসলি ইন্ডিয়া হইতেছে বা আমাদের ক্রিকেটে ইজ এ বিগ টিম, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি, ঠিক আছে, ন্যাশনাল টিমে অ্যাজ এ স্পিনার আপনি ঢুকছেন, বাট আপনি তখনও স্ট্যাবলিশড না। বা ধরেন একটা প্লেয়ার যখন ঢুকে, তার ভিতরে অনেক ধরনের কোয়েশ্চেন্স থাকে। তার ন্যাশনাল টিমে ঢোকার আগ পর্যন্ত ক্যারিয়ারের জার্নিটা যতই দীর্ঘ হোক, ওইটা এক ধরনের জার্নি। আর আমি ন্যাশনাল টিমে না খেললেও বুঝতেছি যে ওইখানের জার্নিটা টোটালি ডিফারেন্ট। সো ধরেন আপনি মনে করেন ওদের সাথে উইকেট পাইছেন, বড় বড় প্লেয়ারের উইকেট পাইছেন, ভালো বোলিং করছেন। বাট ধরেন কালকে সকালবেলা আপনার খেলা, অ্যান্ড আপনি জানেন যে আপনি রোহিত শর্মা, বিরাট কোহলি এদের মতো ব্যাটসম্যানদের বল করবেন, ঠিক আছে। সো অ্যান্ড ইউ আর এ লেগ স্পিনার যে কিনা এখনও নিজের খুঁজতেছে যে আমার স্ট্যান্ডার্ড কোন জায়গায় আমি সেট করব, তারপরে আমার স্ট্রেংথগুলো কি, অথবা 2-1টা ভ্যারিয়েশন আপনি অ্যাড করতেছেন। সো ওই মোমেন্টে স্টিল আপনি বাংলাদেশ টিমে রিপ্রেজেন্ট করতেছেন। অ্যান্ড হোয়াট আর ইউ থিঙ্কিং বিফোর দ্য ম্যাচ, মানে আগের দিন রাতে অথবা মানে এরকম একটা টিমের সাথে খেলা জিম্বাবুয়ের সাথে ম্যাচ খেলার পরে যখন আমাদের ইন্ডিয়া ট্যুরের আগে আমাদের প্র্যাকটিস শুরু হলো, তখন আমাকে মুশফিক ভাই বলতেছিল যে জিম্বাবুয়ের সাথে হয়ে গেছে, কিন্তু ইন্ডিয়া অনেক টাফ টিম, ওদের এগেনস্টে ওদের হোমে গিয়ে খেলাটা কিন্তু অনেক ডিফিকাল্ট, ওইখানে সব থেকে বড় চ্যালেঞ্জ থাকবে। পরে বললাম যে ভাই কীরকম চ্যালেঞ্জ উনি বললো যে উইকেট নিয়ে অনেক ভালো চ্যালেঞ্জ থাকে, ওদের উইকেট অনেক ভালো হয়, বোলিং করা খুবই চ্যালেঞ্জিং হয়।
তখন আমি বললাম ঠিক আছে ভাই, ইনশাল্লাহ ভালো হবে, ইনশাল্লাহ আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করে যাব। ইন্ডিয়ার সাথে যখন গেলাম আসলে প্রেশার তখনও ফিল হচ্ছে না, কিন্তু ম্যাচে নামার আগে যখন দেখলাম যে 20-30 হাজার লোক একসাথে গ্যালারিতে বসা, আর যখনই দেখলাম আমার দুই টিমের জাতীয় সঙ্গীত শুরু হবে, যখনই আমার সোনার বাংলা শুরু হলো, আমি দেখলাম যে আমার মানে গোসবাম্প পুরো আমার শরীরের পশম মানে উঠে গেছে একবারে। আমি তখন বলছি এটা কী হচ্ছে, মানে আমার এখনও রিয়েলাইজেশন আসতেছে না যে এটা মানে জাতীয় সঙ্গীত শুরু হওয়ার সাথে সাথে এটা কী হইলো। আমি নিজে কোনো এক্সপ্লেনেশন খুঁজে পাচ্ছিলাম না। আর যখনই মানে এরকম জাতীয় সঙ্গীত মানে মাঝপথে আমি যখন ভাবতেছি আজকে পাইছি, আজকে খাইছি ইন্ডিয়াকে, আজকে ইন্ডিয়া যেভাবে হোক আজকে ইন্ডিয়াকে হারায় দেবো ইনশাল্লাহ। তো এরকম মোটিভেশন কাজ করতেছিল। পরে ইন্ডিয়ার সাথে খেললাম, ইন্ডিয়ার সাথে ফার্স্ট ম্যাচ প্রেশার ছিল, বাট বোলিং করলাম, দেখি আলহামদুলিল্লাহ ভালো হলো। বাট প্রথম ম্যাচের পর আমার প্রেশারটা অনেকটা রিলিজ হয়ে গেছে আফটার গুড পারফরমেন্স। আলহামদুলিল্লাহ ভাই। সো ধরেন আপনি ন্যাশনাল টিমের লেগ স্পিন হিসেবে ঢুকলেন, আপনি লেগ স্পিন হিসেবে খেললেন, বাট থাকে না যে আপনি তো অলওয়েজই, আমরা সবাই জানি যারা ক্রিকেটের সাথে রিলেটেড, অ্যান্ড আমরা ব্যাটিং টিপস লাগলেও বিপ্লবের সাথে কথা বলছি অ্যাজ আ বড় ভাই, ঠিক আছে। সো বাট ন্যাশনাল টিমে থাকার সময় আপনার কাছে কখনো মনে হতো না যে মানে কখনো কি সেলফ ডাউট আসতো যে আমি তো ব্যাটসম্যান, বাট আমি কেন এটা আমার আগে হইতেছে, নাকি আপনি জিনিসটা ব্যালেন্স করতেন? না, সত্যি কথা বলতে ব্যালেন্স কী জিনিস তখন বুঝতাম না, কিন্তু আমি অনেক আপসেট থাকতাম এই জিনিসটা নিয়ে। কারণ আমি সবসময় চাইতাম যে আমার পরিচয়টা হোক অলরাউন্ডার। বোলিং দিয়ে শুরু হলো, আমি চাইতাম যে সবসময় আমার বোলিং অলরাউন্ডার হিসাবে কাউন্ট করা হোক। বাট যখন দেখতাম যে ব্যাটিং অপরচুনিটিস প্র্যাকটিসে বা নানান জায়গায় আসলে খুব একটা পাই না, বা ক্যাম্পগুলোর মধ্যে যে লাইক এইচপি ক্যাম্প, তখন নিজের মধ্যে সেলফ ডাউট আসতো, মানে একটু নার্ভাস থাকতাম, একটু আপসেট থাকতাম, মানে মন খারাপ থাকতো যে না ব্যাটিংটা করতে পারলে হয়তো আরও ভালো হইতো। ভালো জায়গায় যদি ব্যাটিং সুযোগ পাইতাম, বোলিংয়ের পাশাপাশি যদি আমি আরও ভালো করতে পারতাম, তাহলে হয়তো বা অলরাউন্ডার হিসাবে আমাকে কাউন্ট করা হইতো, যেটা আমার জন্য আরও অনেক ভালো হইতো। কারণ আমি যখন খেলছি তখন আসলে লেগ স্পিনার মানে লেগ স্পিনার হিসাবেই সবাইকে কাউন্ট করা হইতো, ব্যাটসম্যান মানে ব্যাটসম্যান, অলরাউন্ডার হিসাবে যে চিন্তা করবে এই জিনিসটা আসতো না। বাট আমার কাছে মনে হয় ওই জিনিসটা যদি থাকতো যে অলরাউন্ডার হিসাবে যদি সবাই একটু সাপোর্ট করতো, একটু ব্যাক করতো, তাহলে আমার কেরিয়ারের জন্য হয়তো বা অনেক ভালো হইতে পারতো। আর আরেকটা জিনিস হলো ভাই, আপনি যদি ব্যাটিং করতেন বোলিংয়ের সাথে সাথে, তাহলে এটা নট জাস্ট আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট, এটা কিন্তু টিমের উপর এফেক্ট করতো। বাংলাদেশ টিমের লোয়ার অর্ডারে ধরেন তাসকিন ভাই বা তানজিম সাকিব, ওরা যে ব্যাটিং করা বেটার করছে, এটা 2 দিন হয়েছে। বাট আপনি যে টাইমে আমি কথা বলতেছি, তখন যারা লোয়ার অর্ডারে খেলে তারা পিওর বলার, মানে এইরকম ধরে না হয়তো শেষে 4টা উইকেট 2 রানের মধ্যে চলে যাবে আর কি, ঠিক আছে। মানে স্টাম্প সোজা বল করতে পারলে পেস বলারের সাথে তাইলেই গল, ঠিক আছে। তো ওটা আলটিমেটলি হয়তো টিমের জন্য মানে বেটার হইতো। বাট যারা জিনিসগুলোরে রান করছে ওই টাইমে, তাদের ফিলসফি কী ছিল বা এটা তো আমি জানি না। বাট আরেকটা জিনিস আমার কাছে খুবই মনে হয় যে ক্লিশে টাইপ, মানে কারণ এটা আমি এখনও মাঝে মাঝে উত্তর খুঁজি। বিপ্লব বাইরে ন্যাশনাল টিমে নেওয়া হইলো, খেললো, কয়েকটা জায়গায় ভালোও করলো, হঠাৎ করে দেখলাম বিপ্লব ভাই কোনো কিছুতে নাই। মানে আপনার কাছে মানে পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে আপনি এটা কোথাও এক্সপ্রেস করছেন কিনা আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে এই যে কেনটার অ্যান্সারটা আমি পাইলাম না কোথাও। আমার কেন অ্যান্সারটা আমি পাই না। ধরেন আপনি কোনো একটা বাজে কাজ করছেন, ধরেন ইনডিসিপ্লিনারি হইতে পারে, সেটাও তো আমার কানে পৌঁছায় নাই ন্যাশনাল মিডিয়ায়। অথবা আপনি কোনো জায়গায় খুব বাজে পারফর্ম করছেন, লেটসে আপনারা এখন টিম চিন্তা করতেছে না, বাট আপনি যখন ওইখান থেকে ব্যাক আসলেন তখন তো আপনারা টেক কেয়ার করার একটা বিষয় আছে, যে আপনি এদিক ওদিক কোনো ক্যাম্পে থাকবেন, দেন আপনি রেগুলার ট্রেনিংয়ের আন্ডারে থাকবেন। অ্যান্ড এমন তো না যে বাংলাদেশের হাজার হাজার লেগ স্পিনার আছে। হ্যাঁ, লেটসে রিশাদ এখন অনেক ভালো করতেছে, বাট আমরা নেক্সট জেনারেশন তো লেগ স্পিনার খুঁজতেছি। তো আচ্ছা, লেগ স্পিন পয়েন্ট আমি পরে আসবো ভাই, লেটস স্টিক টু দ্যাট পয়েন্ট। এই যে আপনার হঠাৎ করে যে ন্যাশনাল টিমে থেকে যে আপনার ফল, সেটার অ্যান্সার আমি আসলে জানি না, আসলে মানে মানুষের কেউই জানেন না। এটার অ্যান্সার আসলে আমি নিজেও জানি না। যদি আমি জানতে পারতাম আসলে কেন বাদ হয়েছি বা একবারে কেন বাদ, তাহলে আমার জন্য আর ইজি হইতো কীভাবে আমি কাম ব্যাক করবো। যদি এটার কোনো পয়েন্ট থাকতো যে না তোমার এই জিনিসটা ডেভেলপ করতে হবে, এই জিনিসটা তোমার ইমপ্রুভ করতে হবে, তাহলে আমাদের টিমের জন্য ভালো বা ফিউচারে তোমার কেরিয়ারের জন্য ভালো, তাহলে হয়তো আমি সেই জিনিসটা নিয়ে আমি কাজ করতে পারতাম, আমি ডেভেলপ করতে পারতাম, ইমপ্রুভ করার আমার মধ্যে ওই জিনিসটা থাকতো। সবসময় ইমপ্রুভ করার চেষ্টা করি, বাট সেটা যদি জানতাম তাহলে আমি স্পেসিফিক ওই জিনিসটা নিয়ে কাজ করতে পারতাম। এটা আমি জানি না আসলে কেন একবারে ডিরেক্ট বাদ। হ্যাঁ, আরেকটা হইলো যে ধরেন আমি যে রিশাদের কথা বলতেছিলাম, রিশাদ মাশাআল্লাহ অনেক ভালো করতেছে, বাট আমার কথা হইলো আমরা যদি মডার্ন ক্রিকেটের অন্যান্য দেশের দিকে তাকাই, সবার একটা পাইপলাইন থাকে রেডি। অ্যান্ড এখনকার মডার্ন ক্রিকেটে যে পরিমাণে পাওয়ার রেটিং স্টার্ট হয়েছে, লেগ স্পিন হইতেছে একটা এক্স ফ্যাক্টর। সো
ওই জায়গা থেকে আমাদের তো এরকম না যে হাজার হাজার লেগ স্পিনার আমাদের দেশে আছে, অ্যান্ড রিশাদের বোলিংয়ের পরে হয়তো আজকে 5টা ছেলে 10টা ছেলে হয়তো লেগ স্পিনার হইতে চাইতেছে, বাট স্টিল আমাদের ওই জায়গাটা তো ওই রকম কংক্রিট না। সো এখন আপনি ঠিক আছে আপনার পাইপলাইনে হয়তো নেক্সট আরও 5-10টা লেগ স্পিনার রেডি করবেন, বাট এমন একজন লেগ স্পিনার যে কিনা ইন্ডিয়ার মতো টিমের সাথে খেলছে তাদের হোমে, যার কিনা ইন্টারন্যাশনাল এক্সপোজার এবং এক্সপিরিয়েন্স ওই রকম হয়েছে, তারা তো আপনার টেক কেয়ার করার একটা ইয়ে আছে, তারা তো অলওয়েজ আপনি হচ্ছে রেডারের মধ্যে রাখবেন। সো আপনারা যখন সরায় দেওয়া হইলো, বেসিক্যালি আপনার ডোমেস্টিক থেকেও কাইন্ড অফ সরায় দেওয়া হইলো, নেগলেক্ট করা হইলো। আপনারা যখন প্রিমিয়ার লিগেও আমার মনে আছে আপনি কোন ডাউনে খেলবেন, কয়বার বোলিং করবেন, এগুলো নিয়েও কোনো কিছুর কোনো কেয়ার নাই। সো আমার কাছে মনে হয়েছে জিনিসটা আসলে কোনোভাবে জাস্টিফাইড না ভাই। সো ওই যাতে আমি আপনার কোনো কোয়েশ্চেন করতে চাই না, বাট আমার কাছে মনে হচ্ছে এটা টোটালি আনফেয়ার। অ্যান্ড আমরা জাতি হিসেবে তো ধরেন খুব দ্রুত ভুলে যাই। সো একজন আমিনুল ইসলাম বুলবুল কিংবা ধরেন আমিনুল ইসলাম বিপ্লব, ঠিক আছে, এবং XYZ আপনার গ্রেডস থেকে শুরু হইলে আপনি সিরিয়াল ওয়াইজ ধরেন আপনি নাম করতে পারবেন, কিন্তু আলটিমেটলি বাঙালি আপনার 2 দিন পরে ভুলেই যাবে। সো জিনিসটা হলো এরকমই হয়েছে, বাট এটা আসলে ভাই খুবই টোটালি আনফেয়ার ছিল। অ্যান্ড যে জিনিসটা হয়েছে এটা একদমই ঠিক হয় না ভাই। কারণ আমার কাছে স্টিল টু দিস যে মনে হয় যে আমাদের পাইপলাইনে ইউ আর দ্য ফার্স্ট লেগ স্পিনার অথবা ব্যাটসম্যান যারে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত। কারণ আপনার ওই এক্সপিরিয়েন্সটা আপনি হয়ে আসছেন এবং আপনার কাছে এখনও সময় আছে, ইউ আর ইয়াং, যে কিনা বাংলাদেশের ফিউচারে দরকার হইলে সার্ভিস দিতে পারবে। আমার কাছে মনে হয় যে আমি অ্যাগ্রি তোমার সাথে এই কথার মধ্যে, কারণ ন্যাশনাল টিমে খেলার স্বপ্ন আসে দেখে আমরা এখনও মানে খেলে যাচ্ছি আর কি সবাই। আর আমার কাছে মনে হয় আমার কাছে এনাফ সময় আছে ন্যাশনাল টিমে কামব্যাক করার জন্য। যদি এরকম অপরচুনিটি আসে, যদি এরকম আমি সুযোগ পাই যে ব্যাটিং বোলিং নিজেকে প্রুভ করার জন্য কোনো ক্যাম্প হোক বা ভালো কোনো জায়গায় যেখানে আমি পারফরমেন্স করে যেতে পারবো, পারফরমেন্স করলে আলটিমেটলি রাখবে। বাট এরকম যদি কোনো অপরচুনিটি আসে, আমার কাছে মনে হয় যেহেতু আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি তো আমার ওই এক্সপিরিয়েন্সটা আছে, প্লাস কীভাবে কী করলে ভালো হয় সেটাও আমি মোটামুটি আল্লাহর মতো জানি। আমার কাছে মনে হয় বাংলাদেশকে এখন অনেক কিছু দিতে পারবো ইনশাল্লাহ ভাই, আমিও ওইটা বিলিভ করি। অ্যান্ড আমি আশা করব যে নেক্সট টাইম দিয়ে যখন কোনো টুর্নামেন্ট হবে বা যে খেলাই হোক না কেন, আমার রিকোয়েস্ট থাকবে যারা ক্রিকেট বোর্ডের কন্ট্রোলিং পয়েন্টে আছে যে আপনার এই জিনিসটার ভিতরে মানে পিছনে তাদের নজর রাখা। এটার একটা জিনিস পারপোজ হইল আমাদের অনেক অনেক বড় বড় সামনে প্লেয়ার আসতে পারে, বাট আপনি একটা সার্টেন বাঞ্চ অফ প্লেয়ার্স আপনার থাকা উচিত পার ডিপার্টমেন্টে। অ্যান্ড ওইখানে বাংলাদেশের হয়ে আপনার যে রিপ্রেজেন্টেশন বা যে এক্সপিরিয়েন্স, এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে হাই প্রায়োরিটাইজ করা উচিত। মানে 12 মাসের 10 মাস আপনি কোনো খেলায় না থাকলেও কোনো ক্যাম্পে আপনারা রাখা উচিত, টোটাল মনিটরিং, যে কোনো সময় যদি দরকার হয় ইউ আর রেডি টু সার্ভ বাংলাদেশ। এবং এটা শুধু আপনার ক্ষেত্রেও না, অন্য আপনার সাথে 2-3টা আরও লেগ স্পিনার থাকতে পারে। তো এই জিনিসগুলো যদি করা হয় তাহলে জিনিসটা আরও অর্গানাইজ ওয়েতে থাকে, প্লেয়ারদের সেলফ রেসপেক্টও বাড়ে, নিজের প্রতি কনফিডেন্স বাড়ে। অ্যান্ড সো এই মেসেজটা আমি তাদের কাছে পৌঁছাইতে চাই। আরেকটা ভাই আমি জানতে চাই হইলো, আমাদের যারা ইয়াং রাইজিং প্লেয়ার তারা অনেক সময় অনেক ইনডিসিশনে ভোগে। আমি এখন এটা কী করব, বা ওখানে খারাপ খেললে আমার বাদ দিলে সমস্যা হবে। তারপরে ধরেন তারা যে গাইড পাবে ওই প্রপার গাইডেন্সটা তারা পায় না। সো আমরা যেটা হয়েছে ভাই, আমরা বিএসপিতে থাকার কারণে অলওয়েজ এইরকম একটা মেন্টালিটিতে ছিলাম যে কম্পিটিটিভ মাইন্ডসেট ক্রিয়েট হয়েছে আমাদের, এবং আমরা যে কেউ কোনো কিছু না বললে যে তোমার দিয়ে হবে না, তখন আমরা আরও এইভাবে নিতাম যে আমি এটা করবোই, ঠিক আছে। সো এখনকার ডিজিটালাইজেশনের কারণে মানে এই ছেলেগুলো খুবই লোনলি থাকে, এবং ওরা ধরেন যে সবার সাথে অনেক কিছু শেয়ার করতেও পায় না, মানে কেমন নিজের কাছে কেমন জানি লাগে। সো আপনি ন্যাশনাল ফিচার, মানে ভালো একটা ফিচার পাওয়ার পরে হঠাৎ করে আপনারা শাটডাউন করে দেওয়া হয়েছে আর কি, উইদাউট কোনো এক্সপ্লেনেশন এন্ড এভরিথিং। আমার কাছে মনে হয় যে আমাদের যে টুর্নামেন্টগুলো হয়, আমি এটা বিশ্বাস করি যে বোর্ডের আন্ডারে যে টুর্নামেন্টগুলো হয়, আমি যদি এখানে প্রপার বোলিং করার সুযোগ পাই, আমার কাছে মনে হয় এই জায়গাটা একটু গ্যাপ থাকে আমার ক্ষেত্রে। আমি যদি প্রপার বোলিং করার সুযোগ পাই, আমি খুব তাড়াতাড়ি কামব্যাক করতে পারবো ইনশাল্লাহ। এই জন্য প্রপার বোলিং করাটা খুবই ইম্পর্টেন্ট, যেটা খুবই কম আসে, সুযোগ আসে কম। বাট এটা আমি মানে 100% ইনশাল্লাহ বিশ্বাস করি যে আমি যদি প্রপার টুর্নামেন্টগুলোতে বোলিং করার সুযোগ পাই, তাহলে আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কামব্যাক করতে পারবো।
আর আরেকটা জিনিস সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা আসলে তুমি একটা জিনিস নাবিল খেয়াল করে দেখবা, যে বাইরের ছেলেপেলে যারা ছিল আর বিগেস্পির ছেলেপেলে, এখানে দুই ধরনের ছেলেপেলের মধ্যে যদি ডিফারেন্স বলি তাহলে কনসিস্টেন্সির একটা ডিফারেন্স আমি বলতে চাই। যে দেখো আমরা কিন্তু বছরের পর বছর আমরা বিকেএসপিতে প্র্যাকটিস করে গেছি, যে জিনিসটা ম্যাটার করে, বাইরে থাকলে এই জিনিসটা হয় না। তো তুমি যেটা বললা ইয়াং প্লেয়ারদের জন্য আসলে যারা প্রমিজিং প্লেয়ার তাদের মানে কি তারা কি করলে ভালো হয়, আমার কাছে মূল কিটা হচ্ছে ক্রিকেটের কনসিস্টেন্সি। ডে বাই ডে তুমি প্র্যাকটিস করতে থাকো, কনসিস্টেন্সি মেনটেন করতে থাকো, রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকো, ইমপ্রুভ তোমার হবেই। তবে রাইট ওয়েতে করতে হবে, ভালো একজন কোচের আন্ডারে যে কিনা তাকে বুঝবে। যদি এই জিনিসটা ঠিকমতো করা যায় তাহলে সে ভালো প্লেয়ার হয়ে উঠতে পারবে। যখনই সেলফ ডাউট আসবে, সেলফ ডাউট বাদ দিয়ে জাস্ট কনসিস্টেন্সি মেনটেন করে জাস্ট প্র্যাকটিস করে যাওয়াটাই খুব ইম্পর্টেন্ট। যে জিনিসটা অনেকের মধ্যে আমি গ্যাপ দেখি যাও, লাইক অনেকে আছে এরকম যে যখনই কোনো রেজাল্ট হয় না, 1 মাস হোক 2 মাস হোক বা 6 মাস হোক 1 বছর হোক, যখন রেজাল্ট না পাওয়া শুরু হয় তখন তাদের মধ্যে ডাউট আসা শুরু করে। তারা প্র্যাকটিস কমায় দেয়, ঠিকমতো প্র্যাকটিস করে না, তারা দ্বিধাদ্বন্দ্বতায় ভুগতে থাকে। বাট আমি অ্যাজ এ পার্সোনাল আমার কাছে সবসময় মনে হয় যে তুমি যদি রেগুলার মেনটেন করতে থাকো, রেজাল্টের দরকার নাই। তুমি 2 বছর 1 বছর 3 বছর যাই হোক 4 বছর তুমি জাস্ট রেগুলার প্র্যাকটিস করতে থাকো। তুমি সারাদিন তো এই ধ্যানে থাকো, তুমি যে সারাদিন তুমি তোমার ফোকাসটা যদি প্র্যাকটিসের মধ্যে রাখতে পারো, 1 বছর পর হোক 2 বছর পরে হোক রেজাল্ট আসবে ইনশাল্লাহ শিওর। এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, যে জিনিসটা আসলে অনেকের মধ্যে আমি ল্যাকিংস দেখি। ভাই আর আরেকটা জিনিস হইলো, ধরেন যারা ইয়াং লেগ স্পিনার আছে এখন আমাদের দেশে, স্পিনের মানে যে কোনো অনেক ডিপার্টমেন্টে ধরেন ব্যাটিংয়ের জন্য বিদেশি কোচ আনা হয়, তারপরে ধরেন ফিল্ডিংয়ের জন্য ইভেন মানে ধরেন মানে ভালো বিদেশি কোচ আনে বা দেশি কোচ আছে। বাট ধরেন স্পিন সেক্টরে কেমনে জানি নেগলেক্ট করা হয় আর কি। মানে ইদানিং হয়তো 2-1 শুরু হয়েছে, আর আমাদের একটা মিডিয়ার থ্রুতে আমাদের আসলে মানে মানুষরে একটা জিনিস বুঝানো যেটা আসলে ঘটতেছে না সেটা অনেক সহজ। সো ধরেন লেটস সে ন্যাশনাল টিমে একজন কোচ আসছে 2 দিনের জন্য, যে কিনা একজন লেজেন্ড ছিল, বুঝলাম ভাই তাইজুল ভাই তো বোলিং বুঝে, ঠিক আছে, তো বাংলাদেশের লাভ কি? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ন্যাশনাল টিমে আপনি একটা বিদেশি কোচ না, আপনি 5টা রাখেন, বাট ডাউন দ্য লাইন আপনার যে নেক্সট জেনারেশন ক্রিয়েট হইতেছে তাদের জন্য কি করলেন না? সে একটা ব্যাটিং কোচের কাছে যায় জিজ্ঞেস করে যে আমি কি করব, তার স্পিনারে জাতীয় গাইডলাইন দেয় আস্তে জোরে বল করা শিখো, ঠিক আছে। সো আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো যে অ্যাজ এ স্পিনার ওরা যে গাইডলাইনটা পায় না, বাট সিন্স ইউ হ্যাভ প্লেড ফর দ্য ন্যাশনাল টিম অ্যান্ড আপনি বড় বড় ব্যাটসম্যানের বল করছেন, আপনি আপস অ্যান্ড ডাউনস অনেক কিছু দেখছেন। সো আপনি যদি এখন পিছনে যাইতে পারতেন, আপনি যদি নতুন করে জার্নিটা শুরু করতেন ক্রিকেটের, এবং আপনি যদি জাস্ট স্পিনারই হইতেন, তাহলে আপনি নিচে কেমনে প্র্যাকটিস করতেন? দেখো আমি এইচপিতে অনেক বছর ছিলাম, হাই পারফরমেন্স অনেক বছর প্র্যাকটিস করছি, বাট আমার কাছে কখনো আমি স্পিন স্পেশালিস্ট কাউকে পাই নাই, যেটা অনেক বড় একটা ল্যাকিংস আমার কাছে মনে হয়েছে। যে আমি কার কাছ থেকে শিখবো, বা এই যে আমি ক্যাম্প করতেছি 3 মাস 4 মাস আমি কি শিখতেছি স্পিনার, যেহেতু আমার স্পিনার হিসাবে আমি একটা ক্যাম্পে ডাক পাই। তো আমি শেখার জায়গাটা আসলে নিজেই চালায় গেছি, যে না আমি ভিডিও দেখছি মোবাইলে, সাপোজ চাহালের বোলিং দেখছি, যারা শেন ওয়ার্ন ওদের বোলিং দিচ্ছে, ওরা কীভাবে কী করে না করে, বাট আমাকে হাতে কলমে কেউ শিখায় দেয় নাই। আমার কাছে মনে হয় না তখন আমার, কারণ আমি স্পেশালি মনে আসতেছে না যে ওই সময় কেউ লেগ স্পিন ডিপার্টমেন্টে ছিল কোচ। বাট একটা জিনিস বলবো যে একটা সময় ছিল না, আবার এই জিনিসটাও খুব পজিটিভ যে লাস্ট 2 বছর ধরে স্পিনার কোচ আনা হয়। শহীদ মাহমুদ স্যার আসছে, তারপর মুস্তাক স্যার আসছে। এই জিনিসটা দিক থেকে দেখা যাচ্ছে লাস্ট 2 বছরে আগের তুলনায় অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে, যে আগে কোচ ছিল না, নিজের প্র্যাকটিস নিজেই করে গেছে। এটা শুধু আমি না, আমার সাথে যারা স্পিনার ছিল তারাও আমরা শেয়ার করতাম যে একজন কোচ হইলে ভালো হইতো। বাট এটা পজিটিভ সাইড যে আগের কথা যদি বাদ দিই তাহলে লাস্ট 2 বছর ধরে একজন কোচ আছে বা 2জন কোচ আছে যাদের সাথে কাজ করা যায়, যারা বাইরের থেকে এসে ইয়াং প্লেয়ারদের নিয়ে কাজ করতেছে। লাইক আমি শহীদ মাহমুদ স্যারের সাথে আমি অনেক দিন কাজ করছি, যেটা আগে আমি পাইনি। তো আমার কাছে মনে হয় ওনার সাথে কাজ করে আমি অনেক কিছু শিখতে পারছি, যেগুলো আমার আগে জানা ছিল না। যদি এমন হইতো যে আমি মানে আরও ইয়াং অবস্থায় যে অবস্থায় ছিলাম, বোলিংয়ে আমার ছিল, ক্যাম্পে ছিলাম, তখন থেকে যদি এমন ওদের পাইতাম তাহলে আমার বোলিং আরও অনেক বেশি ইম্প্রুভমেন্টের জায়গা থাকতো। আমার কাছে মনে হয় যে এখন আমি আরও অনেক ভালো পজিশনে থাকতাম। ওই সময় ওই জিনিসটা আমার কাছে অনেক গ্যাপ মনে হয়েছে, বাট এখন যারা আছে তারা আমার কাছে মনে হচ্ছে যে ভালো কাজ করতেছে। শহীদ মাহমুদ স্যারকে দেখলাম যে নানান ডিস্ট্রিক্টে গিয়ে নানান লেগ স্পিনার তুলে আনতেছে, প্র্যাকটিস করাচ্ছে, ইমপ্রুভ করার চেষ্টা করতেছে। আমি ওনার সাথে বেশ কয়েকদিন কাজ করছি, তো আগের তুলনায় এখন আমি বলবো যে খুবই ভালো। ওকে,
আমি 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 যখন রিসেন্টলি আমি হচ্ছে কি বলো এটা, আমার বাংলাদেশে ধরেন এই কিছুদিন আগে আমি একটা লেগ স্পিন ক্যাম্প দেখছি আর কি, মানে যখন আমি লাস্ট এইচপি ক্যাম্প করি। বাট একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গা থাকে ভাই, বুঝছেন? সেটা হলো যে ওয়েদার, মানে আপনি লেগ স্পিনার হন, আপনি অফ স্পিনার হন, আপনি ব্যাটসম্যান হন, আপনি যেই হন না কেন, আমরা আসলে জানি না যে আমাদের লং টার্ম প্ল্যানটা কী, বুঝছেন? সো ধরেন আমাদের সাথে হয়েছে না, অনেকে 15-এ সুপারস্টার, খুব ভালো খেলছে, 19 আস্তে আস্তে সে আসলে মানে ক্রিকেটের ধারের কাছেও নাই। হ্যাঁ, তো ঠিক আছে 19 পর্যন্ত সে আসতে পারেনি, এটা হয়তো তার পার্সোনাল রিজনে ছিল, কিন্তু যেই ছেলেটা 19 খেলছে তারপরের থেকে ন্যাশনাল টিমের তার যে পাইপলাইন, এইটা যদি হারায় যায় তার মানে আপনার সিস্টেম ফেলিয়ার, এটা ইন্ডিভিজুয়াল ফেলিয়ার না। সে 19 পর্যন্ত কম্পিট করে 19 টিমে ঢুকছে, বাংলাদেশে রিপ্রেজেন্ট করছে, তার মানে সে এলিজেবল যে সে ন্যাশনাল টিমের পাইপলাইনে অলওয়েজ থাকার মতো যোগ্যতা তার হয়েছে। ওইখান থেকে যদি আপনি একটা প্লেয়ারে হারায় ফেলান, তার মানে আপনার সিস্টেমে খুব বড় সমস্যা আছে। এখন ভাই আমরা সিস্টেমের কেউ না, বাট আপনার জায়গা থেকে আপনি যে জিনিসটা একটা লম্বা সময় ধরে আপনার হচ্ছে নিজের গাইড করা লাগছে। যেমন ধরেন স্বাভাবিকভাবে যেটা হয়, যখন আমি শিওর আপনি যখন ন্যাশনাল টিমে খেলছেন, আপনি যখন ভালো খেলছেন, তখন অনেকেই হয়তো আপনার ফোন দিছে, আপনার কাছে হয়তো মনে হয়েছে যে পৃথিবীতে আপনারা অনেক মানুষ অনেক ভালোবাসে, ঠিক আছে, শুভাকাঙ্ক্ষীর অভাব নেই, যেটা স্পোর্টসম্যানদের লাইফে হয়। আবার আপনার কাছে এখন যখন আপনি ধরেন এই যে পডকাস্ট করতেছি আমরা, হয়তো লাস্ট 7 ঘন্টা আপনার কেউ ফোনই দেয় নাই, অথবা লাস্ট 3 বছরে আপনারা কেউ খোঁজও নেয় নাই। সো এই জিনিসগুলো আসলে খুবই খুবই প্র্যাকটিক্যাল, অ্যান্ড এটা সবার লাইফেই আসে ভাই। আর ওই আমাদের যে যারা ইয়াং ছেলে পেলে, ওদের আসলে কোনো ট্র্যাক নাই, কোনো গাইডলাইন নেই, ওরা আসলে কিছু জানে না ভাই, ওরা খুবই লোনলি, ওরা খুবই একা, আর ওরা খুবই ভয় পায় যে আমি এখানে এটা বলবো কি জানি না কি হয়ে যাবে, আমি কি এখানে এটা কিছু বলবো। সো আমাদের যে প্লেয়ার হিসেবে আমাদের যে সাহসটা, আমাদের যে দেখার যে দৃষ্টিভঙ্গিটা অনেক বড় হওয়ার কথা, আমাদেরকে ছোটোবেলা থেকে ওইখানে আটকায় দেওয়া হয় যে এইটা বলা যাবে না, এইটা করা যাবে না। সো ওর কলেজারা তো এইটুকুই থাকে ভাই, ও তো আর গ্রো করতে পারে না। সো এইটাই আর কি। সো ওই আমি আপনারা যে বলতেছিলাম না যে এই অনেকে হয়তো আপনারা ফোন দিছে, অনেকে শুভাকাঙ্ক্ষী মনে হয়েছেন না, এটা সত্যি। কারণ দেখা যাচ্ছে যে যখন ন্যাশনাল টিমে ছিলাম, অনেক ফ্রেন্ডস, অনেক কোচ সবাই ফোন দিত, কথা বলতো, তখন আসলে মনে হতো যে না, তাহলে আই এম সো লাকি যে না, আমার সবাই কেয়ার করে, আমার তাহলে আরও ভালো জায়গায় যাওয়া সম্ভব। আচ্ছা ঠিক আছে, যতটুকু হয়েছে, বাট আরও ভালো জায়গায় যাওয়া দরকার ছিল, বাট ওই আপ টু দ্য মার্ক না, ঠিক আছে, কিন্তু আপ টু দ্য মার্ক না, তাহলে তখন ভাবছি আসলে হয়তো বা সবাইকে পাবো যে যারা ভালো সময় করছে, বাট আলটিমেটলি কেউই থাকে না, এটা ট্রু, এটা মেনে নিতে হবে। বাট এই কথাটা সবাই বলতো আগে, অনেক সিনিয়র প্লেয়াররা বলতো যে ভালো হইলে অনেক সবাই খোঁজখবর রাখে, কিন্তু যখন একটু খারাপ পারফরমেন্স হয় তখন আসলে কেউ খেয়াল রাখে না। তো এই কথাটা তখন অত ডিপলি মিনিংটা আসলে বুঝি নাই, কিন্তু আসলে এটা দেখলাম, এখন বুঝলাম যে ভালো সময় আসলেই সবাই পাশে থাকে, কিন্তু খারাপ সময় কাউকেই পাওয়া যায় না, এটা ট্রু। তবে জীবনে চলার পথে এরকম আমার কাছে মনে হয় আমার একটা শিক্ষা, আর এটা সবার লাইফেই ঘটে। তবে সবার একা চলাটা শিখতে হবে, কীভাবে একা সব কিছু হ্যান্ডেল করা যায়, এটা তো আমাদের লেভেলে। আর যারা আরও ছোট বা ইয়াং, খুবই ইয়াং আছে, তারা গাইডেন্সের কারণে অনেক সময় তারা হারায় যায়, তাদের উদ্দেশ্য বলবো যে এখন থেকেই সময় নিজে কিভাবে পথ চলতে হবে একা একা সেটা শেখার। আর যদি এটা যদি কেউ একবার শিখে যায়, তাহলে আমার কাছে মনে হয় যে লাইফ ইজ এনজয়েবল। তারা এনজয় করে ক্রিকেট খেলতে পারবে, প্রেশার ছাড়া ক্রিকেট খেলতে পারবে, তারা খুব ভালো ক্রিকেট খেলতে পারবে, কারো আশায় থাকবে না। আর ওরা অনেক মজাও পাবে ভাই। ধরেন ও যখন ভালো খেলবে, আমার সাথে এটা জিনিসটা হইতো, বুঝছেন? সো আমি যখন 19-এ 100 মারতাম, তখন আমি দেখতাম যে অনেকে এসে আমার ধরেন অনেক বড় কোচ আর বলতো দোস্ত, ঠিক আছে। আবার ধরেন আমি 3-4টা ম্যাচ খারাপ খেয়েছি, কোচ হয়তো চিন্তা করছে আমার বাদ দিয়ে দেবে, ওই লোক আমার চিনেই না ভাই, উনি কথাই কয় না, ঠিক আছে। সো এগুলো খুবই মজার। বাট এইটা এইরকম মেন্টালিটি যদি থাকে যে লাইফ ইজ গোনা বি ভেরি ক্রুয়েল উইথ ইউ অ্যাজ আ স্পোর্টসম্যান, অ্যান্ড তুমি খুবই মানে এমন জিনিস ফেস করবা, তোমার কাছে খুবই ইনহিউম্যান মনে হবে যে এটা কেমনে পসিবল, মানুষ কেমনে করে এগুলো। বাট আগে থেকে রেডি হয়ে থাকলেই ভালো যে ভাই খুব বাজে একটা জায়গায় আসছো, নিজেরটা খেয়াল রাখো। আর এই যে হাসিগুলো তোমার ভালোতে নেই, এগুলো সব নাটক। আসলে সত্যি, কারণ আমি যখন থেকে বোঝা শুরু করছি যে নিজেরটা নিজেরই চলতে হবে, তখন থেকে আমি আসলে ভালো
ডিসিশন নেওয়া শুরু করছি, কারণ তা নাহলে আগে ভাবতাম যে আচ্ছা এই জিনিসটা করবো, ওনার কাছে জিজ্ঞেস করবো, একটা সেলফ ডাউটে থাকতাম যে এই জিনিসটা জিজ্ঞেস করবো কী ভাববে না ভাববে, আচ্ছা এটা রাইটও হইতে পারে রং হইতে পারে। যখন থেকে নিজে ডিসিশন নেওয়া শুরু করছি কী হয়েছে, রং হইলে রং, রাইট হলে রাইট, রং হলে কী হয়েছে আমি শিখছি, রাইট হলে তো ভেরি গুড ডিসিশন নিতে পারছি নিজেরটা নিজে ডিসিশন নিতে হবে। আর যারা নিজে ডিসিশন নিতে পারে আমি মনে করি তারাই গেই না, তারাই লাইফে ভালো কিছু করতে পারে। লেট হইলো মানে যদিও একটু লেট হয় জিনিসটা বুঝতে, বাট খুব ভালো সময় বুঝতে পারছি লাইফের, কারণ আমার এখনও ওইরকম খুব দেরি হয়ে যায় না যে আমি আর করতে পারবো না, মানে ব্যাক করতে পারবো না। খুব আর্লি স্টেজে বুঝতে পারছি ব্যাপারটা, আমার জন্য খুবই শিক্ষণীয়। বাট এখন থেকে নিজের ডিসিশন নিজেই নেই। সো ভাই এখন হোয়াটস ইউর প্ল্যান, মানে সামনের দিকে আপনি নিজের মানে কেমনে গাইড করতেছেন, কোন দিকে এইম করতেছেন? সত্যি কথা বলতে আমার একটা প্রবলেম ছিল, তোমার সাথে আমি যেটা ডিসকাস করছি, এই প্রবলেমটার কারণে আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট লাইফের মধ্যে ছিলাম। ওই প্রবলেমটা তো অনেকে জানে না। না আসলে জানে না, এটা অনেকে জানে। আমি সার্জারি করা, আমি 3বার সার্জারি করা, আমার নাকের পলিপসের কারণে ব্রিদিং প্রবলেম হইতো আমার, তো যার কারণে ক্রিকেট খেলাটা আসলে আমার জন্য খুবই কষ্টকর ছিল। করোনার মাঝামাঝি সময় থেকে এই জিনিসটা খুবই মানে আমাকে সাফার করেছে। আমার কাছে মনে হইতো যে ক্রিকেটটা আমার কাছ থেকে একটা ব্রেক চায়, 6 মাসের একটা ব্রেক চায়, 10 মাসের একটা ব্রেক চায়, যে আমি আর পারতেছিলাম না, কারণ ব্রিদিং প্রবলেম এতটাই বেড়ে গেছিলো যে ক্রিকেট খেলা আসলে আমার জন্য খুবই কষ্টকর। যেটা তুমিও ফেস করছো এই প্রবলেম, ব্রিদিং প্রবলেম অনেক ডেঞ্জারাস। বাট আলটিমেটলি একটা সময় এসে আমি এখন আলহামদুলিল্লাহ খুবই সুস্থ। আলহামদুলিল্লাহ ভাই, এই জিনিসটা আমি রিকভার করতে পারছি আলহামদুলিল্লাহ, একটু সময় বেশি লাগছে। তো এই রিকভারির পরে আমার কনফিডেন্স আবার গেইন হওয়া শুরু হয়েছে। তবে আমি বিশ্বাস করি যে নেক্সট 2 ইয়ার্সের মধ্যে আমি আবার বাংলাদেশ টিমে কামব্যাক করবো ইনশাল্লাহ ভাই। অ্যান্ড ধরেন এই জিনিসটা তো ধরেন ঘুম দিয়ে আপনার প্রতিদিন ওঠার পরে একটা পারপাস দেয় যে আমি ওইখানে যাইতে চাই। সো আমি আরেকটা জিনিস রিয়েলাইজ করছি ভাই, স্পেশালি স্পোর্টসে। সো যেটা হয় যে ভাই আমরা অনেক কষ্ট করার পরেও মানে অনেক সময় আমরা দেখি যে অন্য কাউরে একটু স্পেশাল ভ্যালু দেওয়া হইতেছে। কেউ একজন হয়তো 10 ম্যাচে একটা পারফর্ম করলে তার মিডিয়া থেকে শুরু করে সিস্টেম অনেক উপরে উঠায়, আর কেউ আছে 10 ম্যাচে 7টা থেকে 8টা ম্যাচ, কম হইলেও 6টা ম্যাচ ভালো খেলে, তার ব্যাপারে কোনো কথাই হয় না। ঠিক আছে, সো এরকম ধরেন মানে আমি যদি একটু ইনফর্মাল ভাষায় বলি, মানে সভ্যের বাইরে, তাইলে বলতে হবে চিপায় পইরা যায় আর কি ভাই। ঠিক আছে, তো এইখান থেকে আসলে আমার নিজেকে বাইর করতে হবে। আর যারা খেলে আমার কাছে মনে হয় তারা মানে কাউরে বলার মতো পায় না, মানে এক্সপ্লেন করার মতো পায় না। একটু আগে যে বিষয়টা আমরা বলতেছিলাম আর কি, যে এখানে কেউ আসবে না তোমাকে হেল্প করতে, এখানে নিজের পথ নিজের একাই চলতে হবে। মিডিয়া সাপোর্ট করুক বা না করুক, কোচ সাপোর্ট করুক বা না করুক, কনসিস্টেন্সি, নিজের পারফরমেন্স মেনটেন করে যেতে হবে। নিজের পারফরমেন্স যদি এভাবে কেউ মেনটেন করে, যে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ সে কখনো না কখনো ল্যামলাইটে আসবেই। এটা আমাদের মেনে নিতেই হবে যে কেউ সাপোর্ট পাবে, কেউ পাবে না। কারো কোনো কোচের আন্ডারে সে ফেভারিট থাকবে, আবার কোনো কোচের আন্ডারে সে থাকবে না। বাট এই সব কিছু মেনে নিয়ে আমার কাছে মনে হয় যে নিজের ডিসিশন নিজে আর কনসিস্টেন্সি মেনটেন করে যদি কাজ করে যেতে পারে, পারফরমেন্স করে যাওয়া যায়, তাহলে ইনশাল্লাহ সে আসবেই। সেটা খুবই ডিফিকাল্ট, ডিসঅ্যাপয়েন্টিং, মাঝে মাঝে অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়ে যেতে হয় যে আমি পারফরমেন্স করতেছে, আমাকে কেন নিতেছে না, বা আমার ব্যাপারে কেন কেউ কথা বলতেছে না। আসলে এগুলো আমাদের হাতে নাই, যেগুলো আমাদের হাতে নাই, যেগুলো আমাদের কন্ট্রোলে নেই, আসলে ওই জিনিসগুলো নিয়ে টাইম ওয়েস্ট করা বা কথা বলা, এগুলো আসলে মানে আমার কাছে মনে হয় না কোনো বেনিফিট আছে। তো এই জিনিসটা আসলে বাদ দিয়ে নিজের একাই চলতে হবে, নিজের পারফরমেন্স নিজের করে যেতে হবে ইনশাল্লাহ। যা আমি বিশ্বাস করি যে যারা কনসিস্টেন্সি মেনটেন করে তারা লাইফে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবেই করবে। আমার একটা কোয়েশ্চেন আছে, আমি আপনার সরি ইন্টারাপ্ট করার জন্য, সেটা হইতেছে আপনি আমার যা কিছু বলতেছেন সেটা কি আপনার কষ্টের জায়গা থেকে হাসি বলতেছেন না আপনি জেনুইনলি বলতেছেন? এটা বলতে পারো যে কিছুটা কষ্টের জায়গা থেকে, আবার কিছুটা জেনুইন থেকে। কেমন মনে করো আমি তোমাকে বললাম যে একটা সময় এরকম হইতো, বাট যখন থেকে আমি বোঝা শুরু করছি যে না কেউ থাকবে না, তখন থেকে আমি একাই পথ চলা শুরু করছি। যে আসলে আমি সাপোজ ভালো করতেছি, আমি তখন একজনের নাম বললাম যে ওনার হেল্পে উনি আমাকে হেল্প করছে ভালো জায়গায় এই কাজটা করার জন্য। আলটিমেটলি যখন আমি খারাপ কাজ, আমার পারফরমেন্স ভালো না, তখন ওই লোকটা আমাকে ঠিক ব্যাক করতেছে না। আমি ভালো সময় যেরকম ওনাকে ব্যাক করলাম যে না উনি আমাকে হেল্প করছে, ওনার উচিত যে না আজকে ওর খারাপ কাজ, তাহলে আমি ওকে ব্যাক করবো। যখন আলটিমেটলি দেখলাম যে আসলে কেউ কারোর জন্য না, যখন এটা রিয়েলাইজ করা শুরু করলাম, একবার বুঝে গেছি যে না এই জিনিসটা কেউ মানে
একাই চলতে হবে সিম্পল ভাষায়, তখন থেকে আসলে এগুলোর ভিতরে আর কখনো ফোকাস দিই না, যে নিজের কাজ যেটা সেটাই করে যাই, নিজের ভালো পারফরমেন্স করার চেষ্টা করি, যদি আল্লাহ চায় ইনশাল্লাহ সব হবে। আপনার কাছে কি কখনো এরকম হয়েছে ভাই যে ধরেন আপনি কোথাও হাইটা যেতেছেন রাস্তায়, কোনো একটা মানুষ আপনার সাথে দেখা করছে, ডেফিনেটলি ন্যাশনাল টিমে খেলছেন, অনেকে চিনছে, বলছে যে ভাই আমি আপনার ওই ম্যাচে বোলিং দেখছি, খুব ভালো লাগছে ভাই, আপনারা কেন বাদ দিল আমি জানি না, ঠিক আছে আপনার আমরা ন্যাশনাল টিমে চাই। বাংলাদেশের মানুষ তো ক্রিকেট ভক্ত অনেক, আপনার সাথে এরকম কিছু হয়েছে? আমার সাথে এরকম অনেকবার হয়েছে, যেমন ন্যাশনাল টিমে খেলার আগে একবার এরকম হয়েছে। এটা খুবই ইন্টারেস্টিং এবং আমার কাছে মানে আমি যখন ভাবি জিনিসটা আমার কাছে খুব মজা লাগে, আমি জিনিসটা খুব এনজয় করি। তখন আমি এ টিমে খেলি, আফগানিস্তানের সাথে 2 ম্যাচ, আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচে আমি ভালো করার পর একটা নিউজ হয়েছে যে বাংলাদেশের নতুন লেগ স্পিনার আসছে। তো এই নিয়ে আমাকে নিয়ে একটা খুব বড় নিউজ এসে, খুব ভালোভাবে নিউজ এসে যে খুব তাড়াতাড়ি সে ন্যাশনাল টিমে খেলবে। তো এই টিমে খেলা আমি ওই ম্যাচ শেষে আমি চিটাংয়ে যাচ্ছি সম্ভবত, আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই। তো চিটাংয়ে যাওয়ার পথে আমরা যেরকম এয়ারপোর্টে গিয়ে আমরা যেরকম নানা স্ন্যাক্সের জন্য স্টোরে যাই, তো এরকম স্ন্যাক্স নেওয়ার জন্য আমি স্টোরে গেছি। তো আমাকে একজন এসে বলতেছে আপনি কি আমিনুল ইসলাম বিপ্লব? আমি বলি হ্যাঁ ভাই, কেন? তখন আসলে আমি ভয় পেয়ে গেছি যে আসলে কাহিনী কি, আমাকে তো মানে ওরকমভাবে কেউ চিনে না, কারণ আমি তখন ন্যাশনাল টিমে খেলি না, কিছুই না। তো আমি বলি হ্যাঁ ভাই আমি আমিনুল ইসলাম বিপ্লব। পরে বলে আপনার সাথে একটা ছবি তুলতে পারি? আমি বলি আমার সাথে কেন ছবি তুলবে, আমি তো আসলে কিছুই করি না, আমার সাথে ছবি তোলার তো কোনো রিজন নেই। পরে বলতেছে না ভাইয়া আসলে আপনার সাথে ছবি তুলে রাখতে চাই, কারণ আপনি যখন ন্যাশনাল টিমে খেলবেন পরে আপনার সাথে ছবি তোলার অপরচুনিটি হবে না। আমি বলি আমি তো নিজেও এরকমভাবে ভাবি না, যাক আমাকে নিয়ে মানুষ ভাবা শুরু করছে, যাক ভেরি গুড। তারপর আমার সাথে ছবি তুললো, ঠিক কয়েকদিন পরে আমি যখন ন্যাশনাল টিমে ডাক পাই তখন আমার ওই কথাটা মাথায় আসে যে না, জিনিসটা খুব ইন্টারেস্টিং ছিল, আর এই জিনিসটা আমার সবসময় মজা লাগে। আর ন্যাশনাল টিমে খেলার পরে দেখা যাচ্ছে যে মানুষ টিভিতে দেখে চিনে, ওইটা আসে, বাট আমার কাছে ন্যাশনাল টিমে খেলার আগে এই জিনিসটা খুবই স্পেশাল। আমি ইনশাল্লাহ ইউ উইল গেট ব্যাক টু দ্য ন্যাশনাল টিম অ্যান্ড এরকম দিন আরও আসবে ভাই। বাট আমার হচ্ছে মানে পডকাস্টের শেষের আগে আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, সেইটা হইল সামনে কি হবে কি হবে না এই জিনিসগুলো টোটালি হচ্ছে তার কন্ট্রোলে। সো আমি বিলিভ করি তিনি যে প্ল্যানটা আমাদের জন্য করে রাখছেন অবশ্যই বেস্ট প্ল্যান করে রাখছেন, আর এইটা মাইনা নেওয়ার পর জীবনে হার্ডওয়ার্ক করলে সব প্যারাই কমে যায়, ঠিক আছে? কারণ মানুষ আমার সাথে কোনো অন্যায় করলো, আলটিমেটলি তার কোনো না কোনো জায়গায় অ্যান্সার দেওয়া লাগবে, সে পার হয়ে যাইতে পারবে না আসলে। হ্যাঁ, দুনিয়া পার হয়ে গেল। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে বিপ্লবে আপনার সাথে কথা বললা আপনি খুবই ভালো একটা মেন্টাল স্টেটে আছেন, ঠিক আছে? এখন আপনার কাছে আসলে এটা আপনি কেয়ারই করেন না আপনার নিয়ে কে কী ভাবলো, ইউ আর এনজয়িং ক্রিকেট, আপনি আপনার লাইফটারে নিয়েও ভালো আছেন, অ্যান্ড এটা কিন্তু ইটসেলফ একটা ব্লেসিং। হয়তো আপনি ন্যাশনাল টিমে খেলা হারাইছেন কিন্তু আপনি একটা সুন্দর জীবন পাইছেন, এবং এইটা আপনার এনকারেজ করে যে আপনি আবার ন্যাশনাল টিমে ফিরবেন, এবং যখন আপনি ফিরবেন তখন ইনশাআল্লাহ আপনি অনেকদিন কন্টিনিউ করবেন। বাট ওই যে আমার রিকোয়েস্ট, এই যে আপনার সেটব্যাকের যে এক্সপিরিয়েন্সটা সেটা আপনি আপনার জায়গা থেকে এমনভাবে এক্সপ্রেস করবেন, এটা হয়তো আমার বাংলাদেশের কোনো কর্নারের কোনো একটা ছেলে বা মেয়ে, সে হয়তো তার লাইফের অনেক টাফ একটা টাইম পার করতেছে, অনেক ইনডিসিশনে আছে, এবং আপনার ওই পেইনটার এক্সপিরিয়েন্সটা আপনি তার কাছে পাস করবেন যে আপনি যেভাবে রিকভার করছেন, কারণ আপনি তো গিভ আপ করতেছেন না, ইউ স্টিল হ্যাভ হোপ, অ্যান্ড হোপ ইজ সামথিং দ্যাট কিপস আস গোয়িং। সো ওদের জন্য আপনি কিছু রেখা যাবেন, কোনো মেসেজ? দেখো, আমি আপস অ্যান্ড ডাউনস মানুষের লাইফে থাকে, আমার কাছে সব থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে একই কথা বারবার আসতেছে যে এই চলার পথে নিজের একাই রাস্তা ক্রিয়েট করতে হবে, কেউ আসবে না সাহায্য করতে, কেউ আসবে না হেল্প করতে, আসলে কোনো ওয়ে থাকে না, কোনো রাস্তা আসলে বানানো থাকে না। এটা এমন একটা জায়গা আমরা চুজ করে নিছি যে এটা আসলে আমাদেরকে হেল্প করবে না, আমাদের রাস্তা নিজেরই তৈরি করতে হবে। একটা আছে যে ফ্লোর সাথে বয়ে যাওয়া, মানে নদীর স্রোতের সাথে যা হওয়ার হবে দেখা যাবে, আরেকটা আছে যে না আমার নিজের বানাইতে হবে, যা হওয়ার হবে না নিজেরই করে যেতে হবে। তো যেহেতু কেউ থাকবে না তাহলে নিজের কাজই করতে হবে, তাহলে নিজের ডিসিশন নিজেরই নিতে হবে। আমরা অনেক সময় বলি না যে ভাই জিনিসটা কি রাইট আর রং, সবার কাছ থেকে আমরা মতামত না শুরু করি। ঠিক আছে, আপনি মতামত নিতে পারেন, বাট ডিসিশন আলটিমেটলি আপনার নিজেরই নিতে হবে, কারণ ডিসিশন রং হইতে পারে, কিন্তু একবার যদি রং হয় সেটা তারপর আপনি শিখে যাবেন, আচ্ছা এই জিনিসটা রং, এই রং আমি আর জীবনে কখনো করব না, বা এই জিনিসটা রাইট, ঠিক আছে আমি গুড ডিসিশন নেওয়া শুরু করছি, আমি ভালো ডিসিশন নেওয়া শুরু করছি। এভাবে যখন ভালো ডিসিশন নেওয়া শুরু করে তখনই আসলে ভালো কিছু আসা শুরু করে নিজের মধ্যে। আর বিশ্বাস রাখতে হবে নিজের মধ্যে ওই কনফিডেন্স রাখতে হবে যে না আমি পারবো ইনশাল্লাহ, তাহলেই সম্ভব। কারণ খেলাটাই হচ্ছে বিশ্বাসের খেলা, বিশ্বাস যদি না থাকে তাহলে হবে না, আর কোনো ডাউট রাখা যাবে না। বিশ্বাস করে
রাইট ওয়েতে রাইট ট্র্যাকে থেকে প্র্যাকটিস করে যেতে হবে, আর ওই যে নিজের রাস্তা নিজের তৈরি করতে হবে, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব বলে আমি মনে করি। থ্যাংক ইউ বিপ্লব ভাই। আপনি হচ্ছে ডোমেস্টিকে যেখানেই খেলেন না কেন, আমি এবং বাংলাদেশ আপনার খোঁজ নেবে পারফরমেন্সের, এবং বাকিটা হয়তো আমাদের কারো কন্ট্রোল নাই, বাট আমি আশা করব যে এই স্টোরিটা যারাই শুনুক তারা মন থেকে আপনার জন্য দোয়া করবে, এবং বাংলাদেশের মানুষের মনে আপনি যতটুক টাইমই বাংলাদেশে খেলছেন না কেন, আমি আশা করি তাদের আপনার জন্য ভালোবাসা আছে, সম্মান আছে। অনেক প্লেয়ার হয়তো অনেক বছর খেলছে, বাট তাদের মানুষের তাদের প্রতি কোনো সম্মান নাই, এবং আমি দোয়া করব এই সম্মানটা যাতে আপনি আরও অনেক বছর পান, এবং এই সম্মানটা আরও এমনভাবে পান যে আপনি আমার দেশের টিমে আবার রিপ্রেজেন্ট করে অনেক দিন খেলে একটা এক্সাম্পল সেট করে যাবেন যে তার পার্সোনালিটি, তার ক্রিকেটিং স্টোরি, তার কামব্যাক, এই জিনিসগুলো অনেক অনুকরণীয় ছিল। অ্যান্ড লাস্টলি ভাই, থ্যাংক ইউ ফর কামিং টু মাই শো। ওয়েলকাম, থ্যাংক ইউ নাবিল।